সরকার এই আইনটা করেছে যে ক্ষমতার জোরে ওই ক্ষমতা আমাদেরকে দখল করতে হবে। কোন ক্ষমতার জোরে করেছে বলুন বলুন বলুন? রাজ ক্ষমতা। আমাদেরকে ওই ক্ষমতা দখল করতে হবে। আমাদের রাজ ক্ষমতা আছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর নাম শুনেছেন তো নাকি? আমার দেশে সংবিধান যিনি আমাদেরকে দিয়েছে, আমাদেরকে কথা বলার, ভোট দিবার, আওয়াজ তোলার অধিকার যিনি লিখে দিয়েছে, ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলছেন সংখ্যা অনুপাতে ভাগীদারি, যার দল নেই তার বল নেই, যার দল নেই তার বল নেই। সেই কথা আজকে বাস্তবে মিলছে না মেলেনে? আজকে বলুন, কেন্দ্র সরকার রাজ ক্ষমতার জোরে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। এই আইনকে রুখতে গেলে আমাদেরও পন্থা হলো রাজ ক্ষমতা দখল করতে হবে। আপনারা কি আমার কথায় একমত? হাত তুলে দেখাবেন একমত। হাত লম্বা করে রাখুন একমত। হাত লম্বা করে রাখুন একমত। হাত নাবান। তাহলে আমাদের রাজ ক্ষমতা তৈরি করার দরকার আছে না নাই? এবার আমাদের বলতে কি? আপনারা যদি মনে করেন কেন আমাদের তো রাজ ক্ষমতা রয়েছে, আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার যদি আমাদেরই হতো, আগে যে বললাম পুরীতে যদি মন্দির করতে পারে তাহলে আমাদের জন্য কিছু করা দরকার ছিল না? ছিল না। দ্বিতীয় নম্বর, উনি যদি আমাদেরই হতো তাহলে ওনার তো বলা দরকার ছিল যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমিও লড়ছি, তোরাও আমার সাথে সাথ দে, সবাই মিলে লড়বো এই ওয়াকফের বিরুদ্ধে, আমি তোদের সাথে আছি। যেমন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কৃষকরা যখন লড়েছিল, পাঞ্জাব সরকার কৃষকদেরকে বলেছিল তোরা আন্দোলন কর, আমি তোদের থাকা, তোদের খাওয়া, তোদের গাড়ি ভাড়া, তোরা যদি কেউ মারা যাস 200, 2 লাখ, 3 লাখ করে টাকাও দেবো। কিন্তু আমার সরকার, যাকে আমরা আমাদের মনে করি, তিনি আমাদেরকে কি বলল? আন্দোলনের সাথ দিয়া তো দূরের কথা, আন্দোলনে খরচ দিয়া তো দূরের কথা, আন্দোলনে অর্থ দিয়া তো দূরের কথা, তিনি বললেন যদি আন্দোলন বাংলায় মসজিদের জন্য হয়, মাদ্রাসার জন্য হয়, কবরস্থানের জন্য হয়, খানকার জন্য হয়, বিজেপির বিরুদ্ধে যদি এই বাংলায় তোমরা আন্দোলন করো, আমি সবথেকে বড় তোমাদের দুশমন হব। এ থেকে কি বুঝতে আমাদের বাকি রইল যে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কি রকম সম্পর্ক? কত শুনছেন না শোনেননি? এবারে বলুন, এই কথাটা বলা রাজনীতি না রাজনীতি নয়? তাহলে কি হবে? তাহলে আন্দোলন বন্ধ কেন? আন্দোলনের কথা বলতে গেলেই, ওয়াকফের কথা বলতে গেলেই ওয়াকফের দুশমনদের বিরুদ্ধে কথা বলতে হবে। মসজিদের কথা বলতে গেলেই মসজিদের দুশমনদের ঘরে সমাজকে চিনাতে হবে। মাদ্রাসার কথা বলতে গেলেই মাদ্রাসা দুশমনদের কথা সমাজকে চিনাতে হবে, তবেই তো আন্দোলন নাকি? তাহলে আমাদেরকে রাজ ক্ষমতা দখল করতে হবে না হবে না? কথা বলুন। আমি পীর সাহেব, আমি ধর্মসভা করি, আমি ধর্মগুরু, আমি সমাজ সেবা করি অরাজনীতি সংগঠন থেকে। আমি না হয় এমএলএ এমপি হলাম না, আমি না হয় দল চালালাম না, আপনি ইমাম, আপনি আলেম, আপনি মুফতি, আপনি মৌলানা, কিন্তু এই সমাজের লক্ষ কোটি যুব সমাজ আলেম উলামা ইমামদেরকে ফলো করে না করে না? তা আলেম উলামা ইমামদের দায়িত্ব এই যুব সমাজকে রাজনীতির প্রশিক্ষণ দেওয়া, এদেরকে রাজনীতি করা শিক্ষা দেওয়া, এদেরকে রাজনীতির ট্রেনিং দেওয়া, এদেরকে রাজনীতিতে শক্তিশালী করা। এবারে যদি কারো মাথায় ঢোকে যে আমরা তাহলে করব কিভাবে, কেন আমরা তো মাত্র অল্প সংখ্যা মানুষ, কেন এ কথা ব্রেনে আসছে কি করে? ৭৭ বছর ধরে যদি আমরা হিন্দুকে মুখ্যমন্ত্রী করতে পারি, হিন্দুকে যদি প্রধানমন্ত্রী করতে পারি, তখন একবারও ভাবিনি হিন্দু হবে কেন? আমরা তো জাতের ভেদাভেদ করিনি, তাহলে আমরা কেন শুধু মুসলমান বলবো? আমরা মানুষকে নিয়ে রাজনীতি করব। তাতে আদিবাসী আসবে, দলিত আসবে, মতুয়া আসবে, এসসি আসবে, এসটি আসবে, কেন আজকে বিপদে শুধু মুসলমান নয়। আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশে আজকে দলিত হওয়ার জন্য, এসসি হওয়ার জন্য যে ঘোড়ার পিঠে চেপে বে করতে গেছে বলে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাকে পিটানো হয়েছে, যে মন্দিরে ঢোকার জন্য তাকে মারা হয়েছে, বাড়ির লজ ভাড়া করার জন্য তাকে পিটা হয়েছে। আমার রাজ্যে
নিচু জাত হওয়ার জন্য তাকে মন্দিরে 180টা পরিবারকে ঢুকতে দেওয়া হয়নি। আমার রাজ্যে শুনে রেখে দাও, নিচু বর্ণ হওয়ার জন্য উচ্চ বিদ্যালয়ে চান্স পাচ্ছে না, তাহলে বিপদে শুধু মুসলমান নয়, সবাই বিপদে আছে। তুমি যদি আওয়াজ তোলো, তোমার পাশে সমস্ত বিপদের গ্রস্ত মানুষ এসে দাঁড়াবে। এটাই তো আমাদের দরকার। এরপরও যদি মনে হয় আমরা ওপেন কল দেবো টিএমসি কে, ওপেন কল দেবো বামকে, ওপেন কল দেবো কংগ্রেসকে, ওপেন ভাবে আমরা দাওয়াত দেবো কি আমাদের ঘরে যদি তোমরা হেল্প করো আমরা তোমাদেরকেও হেল্প করব, অর্থাৎ আমাদেরকে পার্টনারে নিতে হবে। শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন? অসুবিধা হচ্ছে কারো? ছোট করে দেবো ভাই? অসুবিধা হচ্ছে? বলুন, ছোট করে দিচ্ছি। কিন্তু বারাইপুরের মসজিদের ইমামকে বাড়িতে ঢুকে পোড়াতে গেছিল, বারাইপুরের মসজিদে যে মুতে দিয়েছে, শুনছেন তো নাকি? আমার রাজ্যের কথা বলছি। অতএব আপনাদের যদি সবারই মনে হয় যে যিনি আছে তিনিই থাকবে, তো ওপেন কল দাও কি তোমার পিছনে, তোমার জন্য আর করব না, আমাদেরকে ভাগিদারি নিতে হবে। শুনছেন তো নাকি? আজ তুমি ক্ষমতায় এলে আমাদের জন্য, তোমার জন্য আমার জাতকে খুন করলো, তোমার জন্য আমার জাতের ছেলেরা মিথ্যা মামলায় জেলে গেল, তোমার জন্য আমার জাতের কত লোক খুন হয়ে গেল, তোমার জন্য আজকে আমার জাতকে শুভেন্দু বারবার গাল দিচ্ছে, তোমার জন্য আজকে আমার জাতকে দিলীপ ঘোষ গাল দিচ্ছে, তোমার জন্য আজকে আমার জাতকে সুকান্ত মজুমদার গাল দিচ্ছে। ও রাজ্যের সিএম, তোমার জন্য মুসলমান কি করেছে তুমি তো নিজেই বলেছো যে এদের জন্য আমি বেঁচেছি, এদেরকে তুমি দুধের গায়ে পর্যন্ত বলেছো, তারপরেও তোমার লাঠি খেতে এরা গেছে কেন? তুমি বড় প্ল্যান করে বিজেপিকে বিরোধী করে রেখেছো, যাতে করে মুসলমান তোমার কোল থেকে নামবে যায়, অমনি ছেলে ধরা হিসাবে বিজেপিকে তুমি দেখাবে। ছোটবেলায় আমার মায়েরা কি বলতো, যাস না ছেলে ধরা আছে। হুম্বুড়ির মা কম্বল গায়ে দিয়ে আরেকজন এসে ভয় দেখাতো, দেখাতো না। রাজ্য সরকার বিজেপিকে এনে ইচ্ছা করে রেখেছে যাতে করে মুসলমান 30% হোক আর 35% হোক আর 40% হোক ফ্রিতে যেন আমার কোলে থাকে। এদেরকে যতই জুলুম করি না, নাচারে পড়েও বলবে যাব কোথায়, একে ছাড়লেই তো বিজেপি চলে আসবে, বলছে না বলে না? কিন্তু দোদগে মরার থেকে একবার লড়াই হোক সামনাসামনি, দেখি শুভেন্দু অধিকারী কত ক্ষমতা আছে, দেখি দিলীপ ঘোষের কি বলে, সুকান্ত মজুমদার, এদের কত ক্ষমতা আছে আমরাও দেখতে চাই। তোরা শুধু ভারতীয় নয়, আমরাও ভারতীয়, কিন্তু চ্যালেঞ্জের সাথে বলছি তোদের থেকে আমাদের পূর্বপুরুষদের দেশের জন্য অবদান বেশি আছে, ঠিক না বেটে? কিন্তু সেই আসবে, সেই বাংলায় বিজেপি একদিন আসবে। আজ আমি বলে যাচ্ছি মাইকে, তোমরা মিলিয়ে লিও, বাংলায় বিজেপি একদিন আসবে। কিন্তু কবে আসবে? যেদিন রাজ্য সরকার আমাদের হাতে পায়ে দড়ি বেঁধে কুরবানির পশুর মতো শুইয়ে দেবে, সেদিন আসবে। দেখেছেন না কুরবানির পশু কি হয়? মলি সাহেব সাইডে থাকে আর হাত পা বেঁধে জমিনে শুইয়ে দেয় অন্যজন। শুয়ানো যখন হয়ে যায় তখন মলি সাহেব ছুড়ালি এসে হাজির হয়। তখন কিন্তু কুরবানির পশু বড় বড় চোখ বার করে দেখে, যা রে আদর করে এই করলো, খড় খাইয়ে এই করলো, পানি খাইয়ে এই করলো, মাথায় হাত বুলোচ্ছিলাম, ভাবছিলাম বড় আপন, কিন্তু তো প্ল্যান মানি আমাকে বেঁধে ফেলেছে। রাজ্য সরকারকে দিয়ে আমাদেরকে বাঁধা হচ্ছে। যদিও বা ওবিসি দ্বারা একটা দুটো চাকরি পেত, ও ওবিসি গন্ডগোল হয়ে যে কেস হয়ে গেছে, মুসলমানদের ঘরে আর ডাক্তার উকিল জজ কিছু হবে না। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, বাঁধা হচ্ছে। যখন বাঁধা হয়ে যাবে, দিল্লিতে এখন মৌলানা আছে, উনি তখন আসবে পায়জামা পাঞ্জাবি পরে, একদম দেখেছেন তো, ভালোই দাঁড়িয়ে রেখেছে, এসে হাজির হবে জবাই করতে। অতএব সময় থাকতে থাকতে জাগো। এরপরও যদি তোমরা বলো আব্বাস সিদ্দিকীর কথা শোনো, ওপেন কল দাও, ওপেন বলো। যদি আমাদেরকে তেজপাতা কেউ বানাতে চায়, আমরা তার সাথে নেই, আমরা হব নুন, বেশিও নিলে চলবে না আর আমরা ছাড়াও চলবে না। এই তরকারিতে বেশি নুন দিনে খাওয়া যায় আর তরকারিতে নুন ছাড়া খাওয়া যায়, তাহলে নুন হও। আমাদের ঘরে যদি কেউ নিতে চাও তাহলে আমাদেরকে ভাগিদারি দাও। 3টে
তিনটে পায়া তোমার হাতে রাখো, একটা পায়া আমার হাতে থাকো। 2021 থেকে চিল্লাচ্ছি, আজকে যদি রাজ্য সরকারের তিনটে পায়া থাকতো, একটা যদি আমাদের থাকতো, ওই পায়ায় বসে রাজ্য সরকার বলতে পারতো দিল্লি চলে যাও, তাহলে পা খুলে নিতাম। আমাদের 60, 70, 80টা যা থাকতো আমরা আমাদের লোকগুলোকে সরিয়ে নিতাম, সরকার পড়ে যেত, তাহলে সরকার বলতে পারতো না দিল্লি চলে যাও। তাহলে আমরা যে শক্তি দ্বারা আমাদের অকাপ গেছে, ওই শক্তি আমাদের দখলের দরকার আছে না নাই? আমি মসজিদ মাদ্রাসার স্বার্থে বলছি, একজন ধর্মগুরু হয়ে বলা অধিকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, যে আমাদেরকে ভাগিদারি দেবে বাকি জায়গায় তার জন্য আমরা লড়বো, ঠিক না বেঠিক? কোন জায়গায় আমরা 60%, কোন জায়গায় আমরা 50%, কোন জায়গায় আমরা 40%, কোন জায়গায় আমরা 35%, কোন জায়গায় আমরা 20%, কি আছে না নাই? তো বাকি জায়গায় সব পায় আমরা তাকে সাথ দেবো যে আমাদেরকে ভাগ দেবে একটা পায়া। এই ঐক্যের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, এই আন্দোলনকে রুখতে গেলে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। 8টা রাজ্য কেস করেছে, তার মধ্যে তেলেঙ্গানা বলে একটা রাজ্য আছে যেখানে মুসলমান মাত্র 5%, কিন্তু এত মানবিক তারা কেস করেছে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে। আর আমার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে, কিন্তু যার বিরুদ্ধে মুসলমান এখনো গালিগালাজ করছে সেই নওশাদ সিদ্দিকী কিন্তু কেস করেছে। তাহলে আমাদের উচিত তার সাথ দেওয়া। ভুল বললাম নাকি? ভুল বললাম? কারণ আগামী দিন যখন কেউ বলবে দিল্লি যাও, কালকে তো বলতে পারে পাকিস্তানে যাও, তাহলে তোমার জন্য লড়বেটা কে? যে লড়বে, যে তোমার জন্য এখন সুপ্রিম কোর্টে কেস করেছে। এই যে বিভিন্ন রাজ্যে ছেলেরা কাজ করছে, এদের হয়ে রাজ্য সরকার কিছু বলেছে? কিন্তু নওশাদ হোম ডিপার্টমেন্টে চাকরি চিঠি করেছে, করে যতটা পারেছে রুকেছে। তাহলে ভাবা দরকার, আজকে ভেবে দেখো তো, নওশাদের সাথে যদি আরো 40টা লোক থাকতো এমএলএ, তাহলে আমাদের আজকের দিনে ভালো হতো না খারাপ হতো? তাহলে আরো 40টা কেস বাড়তো। এটা তো বুঝতে হবে। এটা যদি না বোঝো তাহলে আগামী দিন কিন্তু মনে রেখে দিও, আমাদের জন্য ভয়ানক জিনিস অপেক্ষা করছে। দ্বিতীয় হলো কেস করতে হবে, কিন্তু কেস করে চুপ করে বসে থাকলে হবে না। কেন সুপ্রিম কোর্টেও কেস ছিল বাবরি মসজিদের, আমরা চুপ করে যাওয়ার জন্য আস্তে আস্তে রায়টা হলো সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোচ্ছে সংবিধান বলুন বিরোধী, আস্থার উপরে রায় হয়ে গেল। 3 নম্বর হলো কি, কৃষকদের মতো আন্দোলন করতে হবে। কার মতো? কৃষক। আজ এই মঞ্চ থেকে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, এই বাংলাতে মসজিদের জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, ঈদগার জন্য, ওয়াকাফের জন্য, সংবিধান বাঁচাবার জন্য, মানুষের অধিকারের জন্য এই বাংলাতে আন্দোলন করা চলবে না, চলবে না? আওয়াজ দিয়ে বলুন, চলবে না, চলবে না? এই বাংলায় আন্দোলন চলবে। রাজ্য সরকার বলেছে তোমরা দিল্লি চলে যাও, এটা ভুল বলেছে না ঠিক বলেছে? রাজ্য সরকারের এই ভুলকে প্রত্যাখ্যান করে এই বাংলাতে আমরা আন্দোলন করব। এই বাংলাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো। এই বাংলাতে কেন্দ্র সরকারের, অপদার্থ সরকারের পতনের জন্য আওয়াজ তুলবো। রাজ্য সরকারকে পাঞ্জাব সরকারের মতো সাথ দিতে হবে। যদি সাথ দেয় দিল্লি চলে যাও, এই কথাটাকে আমরা ভুলে যাব। এবং পাশাপাশি যদি আমাদের ভাগিদারিতে নেয় তাহলে আমরা ভুলে যাব, ভুলে গিয়ে এক হয়ে চলবো। যদি না ভাগিদারি দেয় আর যদি আন্দোলনে আমাদেরকে সাপোর্ট না করে, তাহলে আজকে মনে রেখে দিও, যারা আমার মসজিদের নয়, যারা আমার খানকার নয়, যারা আমার কবরস্থানের নয়, যারা আমার ঈদগাহ নয়, এ মুসলিম জাতি তারা কখনো আমাদের হতে পারে না, পারে না, পারে না। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। নচেত মনে রাখবে, ঘুমটা দিয়ে তোমাকে আমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটা যদি না জাগো, আগামী দিন তোমাদের বাচ্চারা তোমাদেরকে মাফ করবে না। বলো আমার সাথে কারা কারা এই কথাগুলোর জন্য একমত? হাত তুলে দেখাও। তোমরা একমত আমার সাথে? একমত? একমত? তাহলে হাত নামাও। আগামী দিন বিভিন্ন জায়গায় আন্দোলন করে করে আমার লক্ষ্য পশ্চিম বাংলার রাজধানী কলিকাতায় বিড়ি কেটে যাব। আপনারা নিজের খরচে আমার ডাকে কারা সাড়া দিতে পারবেন? একটু হাত তুলে দেখা। নিজের খরচে কিন্তু, কারণ আমার কাছে তোমাদের ঝাড়া পয়সা নেই ভাই।
পারবে তো নাকি? ধোকা দিচ্ছ না তো? ধোকা দিচ্ছ না তো? যদি কলিকাতায় আমরা 30, 20, 30 লক্ষ লোক জমায়েত হতে পারি, মনে রাখবে এই প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে। পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর। আন্দোলন যত বাড়বে তার ধাক্কা দিল্লিতে গিয়ে পড়বে। মাথা যত ভিড় হবে আন্দোলন তত সাকসেসফুল হবে। তাই প্রত্যেক জায়গায় আন্দোলন করে করে তারপরে আমি লোককে সাক্ষী নিচ্ছি, ব্যারিকেডে ডাকবো চিন্তা করেছি। আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো? আবার একবার হাত তুলে বলবেন সাড়া দেবেন তো? সাড়া দেবেন তো? বর্তমান যা বাংলায় ঘুরেছি, যা হাত তুলেছে, আমার মনে হয় যদি সত্যি সবাই যায় ও ব্যারিকেড আরো দুটো লাগবে, একটাতে হবে না ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? এত মানুষ সাড়া দিচ্ছে। কিন্তু আপনারা জানি আমারই বাংলার কিছু ভাইয়েরা ব্যারিকেড করতে চেয়েছিল, তাই তো নাকি? কিন্তু শুনলাম তিনারা নাকি ব্যারিকেড করতে পারেনি, কি জটিলতা ছিল। তো যাই হোক, পরবর্তীতে তিনারা করতে চেয়েছিলেন কি চাননি আমি জানি না। তবে এতটুকু বলবো, রাজ্য সরকার যেই বলল বাংলায় আন্দোলন নয়, সব থেকে বড় দুশ্মন হব, সব আন্দোলনগুলো থেমে গেল। আমি এইখান থেকে সেই সকল আন্দোলনকারী উলামা বন্ধুদের বলবো, আন্দোলন করুন, আন্দোলন করুন, আন্দোলন করুন। আপনাদের পাশে আমি আছি, আমি আছি, দাঁড়াবো আপনাদের পাশে। আর আলেম উলামা ইমামদের বলবো, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জয়েন্ট হন। আসেন আমার সাথে, আসেন আমার সাথে। আমার আমানুল্লাহ ভাই যে কথা বলেছে, ওই কথা দিয়ে আমি একটুখানি কথা বাড়াই। যদি আমাকে বিশ্বাস রেখে আপনারা আমার সাথ দিতে পারেন উলামা ভাইরা, ইমাম ভাইরা, আমি বলে যাচ্ছি আপনাদের ঘরে যে জায়গায় নিজে দাঁড় করাবো, আগামী দিন এই বাংলা থেকে আপনাদের ঘরে কম করে হলো 20,000 টাকা মাইনে দিতে সরকার বাধ্য হবে। সেই সরকার আমরা তৈরি করব। শুনছেন না শোনেন রে? আর যদি না সাথ দেন, লড়াই তো চলবে, লড়াই তো চলবে, লড়াই তো চলবে। বিপদটাও একা একা ভোগ করো, বিপদটাও একা একা ভোগ করো। বিপদের সময় আশা করো না, একা একা ভোগ করো। আর যদি মনে হয় যে না, তাহলে আমি ওপেন কল দিচ্ছি আলেম উলামা ইমামদের ঘরে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, ওয়াকাফের স্বার্থে আমি দুটো হাত পাচ্ছি। আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আগাতে হবে না, সামনে আমি থাকবো, পিছনে থাকেন। বুলেটের গুলি লাগলে আমায় লাগবে, তারপরে আপনাদের লাগবে। মরতে তো একদিন হবেই রে। কাপুরুষের মতো 1000 বছর বেঁচে থাকার থেকে 1 ঘন্টা বঙ্গের সিংহের মতো বাঁচতে চাই আমরা, ঠিক না বেটে? তবেই তো তোমরা বীর পুরুষ। তো যাক, আমি সংক্ষেপ করলাম। যাবার আগে আমি আবার বললাম, আজকে এই আন্দোলন শেষ নাকি? যদি আগামী 1 সপ্তাহে আবার হরিঙ্গাটায় প্রোগ্রাম করতে হয়, আপনাদের পাশে পাওয়া যাবে না? জোরে বলুন, পাওয়া যাবে না? এই দরদটা থাকা দরকার। কৃষকরা কি গরম, কি শীত, কি বর্ষা, কি রোদ, একভাবে আন্দোলনে ছিল। আন্দোলনের জমি ছেড়ে যায় না। কাঁদুনি গ্যাস ছড়েছে, গুলি করেছে, কৃষক বন্ধুর বুক দিয়ে তাদের রক্ত পরে মরে গেছে, তারপরও আন্দোলন ছাড়েনি। তবে তারা সাকসেসফুল হয়েছে। তুমি এমনি এমনি সাকসেসফুল হয়ে যাবে নাকি? প্রয়োজন হয় মরতে হবে, প্রয়োজন হয় মারতেও হবে। শুনছেন না শোনেন না? ওপেন বলে যাচ্ছি, মারতে হবে। শুনছেন তো নাকি? আমার সংবিধানের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে, আমার ধর্মের ওপরে বা কোনো ভাইদের ধর্মের অস্তিত্বের ওপরে কেউ যদি জুলুম করে, ওই জালিমের বিরুদ্ধে লড়াই, যুদ্ধ আমাদেরকে করতেই হবে। এটা আমাদের দায়িত্ব আছে না? না, তাই আপনাদেরকে বলে গেলাম, এই লড়াই আগামী 1 সপ্তাহের মধ্যে যদি প্রয়োজন হয় আবার হরিণঘাটাতে আসবো। আপনারা খবর পেলে যাবেন তো নাকি? কিন্তু আমার একটা শেষ আবদার, সেটা বলেছি আগে, আবার বলছি, ব্যারিকেডটা ডাকলে ভুলে যাবেন না তো? ঝিমিয়ে যাবেন না তো? প্রতি শুক্রবার দিন, শুনছেন সবাই, প্রতি শুক্রবার দিন সন্ধ্যে 7টায় আমি লাইভে বসি। PABS ইউটিউব চ্যানেলে ও পীরজাদা MD আব্বাস সিদ্দিকী আমার নামে একটা অফিসিয়াল পেজ চলে। ওই লাইভটাকে আপনারা ফলো করবেন।
সবাইকে বলে যাচ্ছি, প্রতি শুক্রবার সন্ধ্যে 7টায় এক জুম্মা এত ব্যস্ত থাকি, গত জুম্মা যেমন আসতে পাইনি, গতকালকে এসেছিলাম। প্রতি জুম্মায় চেষ্টা করি, কেন আমার অনেক ভাই আছে বাইরে 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 সব কাজ কারবার চলে গেছে, কথা বলতে পারেনি, তাই তারা ওই সব ফোনে প্রশ্ন করে, আপনারাও প্রশ্ন করবেন, উত্তর দেবো। আর ওই লাইভ থেকেই আমি ব্যারিকেডের ঘোষণা দেবো, নাই আমার নামে মিথ্যাও ঘোষণা হয়ে যেতে পারে, এটাকে মাথায় রাখবেন। আসুন সংক্ষেপ করি, যদি নিজের জন্য পরিবর্তন হতে নাও চান, দেশ ও দেশবাসীর জন্য আমাদেরকে ঐক্য হতে হবে। কথা শেষ করছি, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সকলে একটা স্লোগান দিতে দিতে যাবেন, সকলে বলুন ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান। কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, মানব না, মানছি না। কেন্দ্র সরকারের 2025 অকাপ বিরোধী কালা কানুন মানছি না, মানব না, মানছি না। বিজেপি সরকার দূর হটো, বিজেপি সরকার দূর হটো, দূর হটো, বিজেপি সরকার দূর হটো, দূর হটো, অপদার্থ জালিম সরকার, দেশ বিরোধী সরকার দূর হটো, দূর হটো, দূর হটো। নারে দিবা। ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ পাঞ্জাবি মতুয়াদের ঐক্য, ভারতবাসীর ঐক্য, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআত, উলামা হযরত গো, ইমাম সাহেব গো, নারে দিবা। আমি আবার বলছি, এদের স্বাধীনতায় উলামাদের সব থেকে বড় অবদান ছিল। আজ দূরে কাছে যে যেখান থেকে উলামারা দেখছেন, সাহস করে বেরিয়ে আসুন, দেখি কোন বাপের বেটা আপনার কি করতে পারে। একবার ছুঁয়ে তো দেখো, তারপরে তার কি বিচার করা যায় আমরা বিচার করব, ঠিক না বেঠিক গো? কত বড় তোমার স্পর্ধা হয়েছে, তুমি আলেমদের ঘরে টাচ করবে, তোমার কত বড় স্পর্ধা হয়েছে, তুমি ইমামদের বিরুদ্ধে কথা বলবে। তুমি যদি রাজনীতি করতে চাও করে যাও, কিন্তু আমার ধর্মের উপরে আঘাত দিলে তার বিরুদ্ধে আমরা